মে 2009 বিজ্ঞানীরা কিছু এমন এক্সট্রা অর্ডিনারি পেয়েছে যেটার কেউ কল্পনাও করতে পারেনি। বন্ধুরা, আমাদের গ্যালাক্সিতে 400 বিলিয়ন তারা আছে এবং আমাদের এই ইউনিভার্সে 200 বিলিয়ন গ্যালাক্সি আছে। এখন আমাদের অবজারভেবল ইউনিভার্সে কতগুলো স্টার হবে এটার আমরা কল্পনাও করতে পারবো না। আমাদের পৃথিবীতে যত সমুদ্র তট আছে তার মধ্যে থাকা বালুর থেকেও অধিক স্টার আমাদের এই ইউনিভার্সে আছে। কিন্তু এতগুলো স্টারের পরও একটি এমন স্টারও আছে, আর এই স্টারটি বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এখন এমন কি আছে এই স্টারের মধ্যে যেটা সম্পূর্ণ ইউনিভার্সের যে আরো বিলিয়ন ট্রিলিয়ন স্টার আছে তাদের মধ্যে এটা কেন বিজ্ঞানীদের কাছে এতটা রহস্যময় লাগছে? এই কাহিনী শুরু হয় 2009 থেকে, যখন নাসা কেপলার মিশনকে লঞ্চ করে। কেপলার স্পেস টেলিস্কোপের প্রধান উদ্দেশ্য এটাই ছিল, এই টেলিস্কোপটি আমাদের সৌরমণ্ডলের বাইরে এমন সব গ্রহের খোঁজ করবে যেখানে জীবন থাকার সম্ভাবনা আছে। এই প্রজেক্টের ম্যানেজার ছিলেন একজন আমেরিকান অ্যাস্ট্রোনমার, আর তার নাম ছিল তাবিথা বয়াজিন। কেপলার স্পেস টেলিস্কোপ মাত্র একটি সিঙ্গেল ফিল্ডে 4 বছর পর্যন্ত 1,50,000 স্টারের ব্রাইটনেসকে মনিটর করে। কিন্তু কেপলারের এই অবজারভেশন থেকে কিছুটা এমন হয় যেটার কল্পনা বিজ্ঞানীরাও পর্যন্ত করতে পারেনি। কেপলার টেলিস্কোপের যেটা উদ্দেশ্য ছিল এক্সো প্ল্যানেটের খোঁজ করা, আর এই এক্সো প্ল্যানেটের খোঁজ করতে গিয়ে এই টেলিস্কোপ ট্রানজিট মেথডের ব্যবহার করে, যেখানে একটি প্ল্যানেট যখন তার তারার সামনে দিয়ে পরিক্রমা করে তখন যে সাইড অফ লাইন থেকে আমরা ওই স্টারটিকে দেখছি ওই স্থান দিয়ে যখন কোনো অবজেক্ট তারাটিকে অতিক্রম করে তখন তারার ব্রাইটনেসের মধ্যে কিছুটা পরিবর্তন আসে। আর ওই সূক্ষ্ম পরিবর্তনকে ক্যাপচার করে কেপলার টেলিস্কোপ এটা বলতে পারে যে ওইখানে কত বড় আকারের কোনো গ্রহ আছে। এখন কেপলার দ্বারা ক্যাপচার করা এই সমস্ত ডেটাকে সিটিজেন সায়েন্স প্রজেক্ট টিম অ্যানালাইজ করতে শুরু করে। কিন্তু এই 1,50,000 তারার ডেটাকে যখন স্টাডি করা হয় তখন বাকি সব তারার ডেটাতে সবকিছুই নর্মাল ছিল, কিন্তু একটি স্টার এমন ছিল যেটা কেপলার মিশনের সমস্ত সায়েন্টিস্টদের হোশ উড়িয়ে দেয়। আর এই স্টারটি ছিল KIC 8462852, মানে ট্যাবিস স্টার, যেটা আমাদের পৃথিবীর থেকে 1470 লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে। এই স্টার থেকে পাওয়া ডেটার মধ্যে কিছুটা এমন ছিল যেটা ভীষণই আনন্যাচারাল সিগন্যাল দিচ্ছিল। বন্ধুরা, বিজ্ঞানীদের অনুসারে জুপিটারের মতো বড় আকারের প্ল্যানেট তার স্টারের 1% মতো আলোকে ব্লক করতে পারে। আপনারা যদি এখানে এই লাইট কার্ভকে দেখেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জুপিটার কতটা আলোকে ব্লক করতে পারছে। অপরদিকে পৃথিবী দ্বারা যে আলোকে ব্লক করা হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, সেটা খুবই সামান্য। কিন্তু ট্যাবিস স্টার থেকে আসা কিছু মিস্টিরিয়াস সিগন্যাল কিছুটা অন্য গল্পই বলছিল। মে 2009 অবজার্ভ করে সায়েন্টিস্টরা যে ডেটা পেয়েছেন এই ডেটাতে দেখা ডিপের মানে হচ্ছে একটি স্টারের অনেকটা আলোকে কোনো একটি অবজেক্ট ব্লক করে দিয়েছে। বিজ্ঞানীদের অনুসারে এই ডিপ জুপিটারের থেকেও বড় আকারের কোনো প্ল্যানেটের কারণে হতে পারে। কিন্তু অবাক করার বিষয় এটাই, একটি প্ল্যানেটের কারণে ব্লক করা লাইট ইউ শেপে হয়ে থাকে, কিন্তু এইখানে যে আমরা লাইটকে ব্লক করার গ্রাফ দেখতে পাচ্ছি সেটা ইউ শেপে নয়, যার থেকে মনে হচ্ছে এই লাইটকে যে ব্লক করেছে ওই অবজেক্টটি কোনো স্পেরিক্যাল অবজেক্টই নয়। গ্রাফ থেকে এমনটা মনে হচ্ছে ওটা কোনো বিশাল বড় আনইউজুয়াল কোনো অবজেক্ট হতে পারে, অপরদিকে এটা ফ্ল্যাটও হতে পারে। আর এই ডিপ না শুধু অল্প সময়ের জন্য পাওয়া গেছে, এই ডিপ কয়েক সপ্তাহ পর্যন্ত ছিল, মানে কয়েক সপ্তাহ পর্যন্ত এই তারার আলো ব্লক ছিল। এর মানে ওইখানে কোনো অদ্ভুত আজব স্ট্রাকচার আছে যেটা স্টারের আলোকে ব্লক করে রেখেছিল। কিন্তু তারপর বিজ্ঞানীরা একবারের জন্য হলেও এটাকে ইগনোর করে। কিন্তু এর 1 বছর পর মার্চ 2011-তে কিছুটা এমন ডেটা পাওয়া যায় যেটা এই স্টারের জন্য আরও অধিক প্রশ্নের তৈরি করে। এই স্টারের লাইটকে ব্লক করা যে বস্তুই হোক না কেন, এইবার ওই বস্তুটি এই স্টারের লাইটের 15% পর্যন্ত ব্লক করে দেয়। মনে করুন একটি এমন বিশাল স্ট্রাকচার 15% আলোকে খেয়ে ফেলছে। এইখানে বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ এটা ছিল, এই বস্তু না কোনো প্ল্যানেট, না কোনো অ্যাস্ট্রয়েড বা কমেটসের রিং যেটা একসাথে স্টার লাইটকে ব্লক করছে, না জানি এটা কেমন একটি বস্তু ছিল যেটা ধীরে ধীরে স্টারের আলোকে ব্লক করতে শুরু করে এবং কয়েক সপ্তাহ পর্যন্ত আলোকে ব্লক রেখে তারপর হঠাৎ করে সামনে থেকে সরে যাচ্ছে। মনে হচ্ছে কোনো এমন স্ট্রাকচার যেটা একসাথে লাইটকে ব্লক করে এমনভাবে স্টারটির সামনে ঘুরে বেড়াচ্ছে যেন এটা কোনো লুকোচুরি খেলা হচ্ছে। কিন্তু এই পর্যন্ত অবাক করার তেমন কোনো বিষয়ই হয়নি। ফেব্রুয়ারি 2013-তে এই স্টারটি তার আসল রং
দেখাতে শুরু করে। এইবার যে ডেটা সায়েন্টিস্টরা পেয়েছেন, আর এই ডেটাতে এখন শুধু না মাত্র একটি টিপ, এখানে বড় বড় তিনটি টিপ দেখা যাচ্ছে। এইখানে সব থেকে অবাক করা বিষয় এটা ছিল, এইবার এই স্টারের চারপাশে যে অবজেক্ট ছিল সেটা এই তারাটির 20% লাইটকে ব্লক করেছে। আর এই ধরনের ঘটনাক্রম লাগাতার 100 দিন পর্যন্ত চলে। এখন এমন একটি জিনিস যেটা না কোনো গ্রহ, না অ্যাস্ট্রয়েড, না কমেটস, না কোনো স্পেরিক্যাল শেপের বস্তু, এটা সাইজে এতটাই বড় যেটা একাই একটি স্টারের 20% আলোকে ব্লক করে, সেটাও 100 দিন পর্যন্ত। এখন এই সমস্ত কিছু দেখে বিজ্ঞানীদের তো মাথা অবশ্যই ঘুরবে। এটা এমন কিছু ইশারা করে যে এই স্টারটির কাছে কোনো এমন অবজেক্ট আছে যেটার এরিয়া আমাদের পৃথিবীর থেকে 1000 গুণ অধিক, এবং সেটা কোনো গ্রহ অথবা অ্যাস্ট্রয়েড নয়। এই ডেটা থেকে পাওয়া ডিপ এটাই সাজেস্ট করছিল যে এই স্টারটির চারপাশে বিশাল বড় কোনো মেগা স্ট্রাকচার আছে, যেখানে বেশ কিছু স্ট্রাকচার একে অপরের পাশ দিয়ে যায়, যার কারণে লাইট ব্লক হয়ে যায়। এখন যখন এই সমস্ত ডেটাকে সিটিজেন প্রজেক্টের টিম ক্যাপলার মিশনের সায়েন্টিস্টদের দেখায়, তখন তারা এই মিস্ট্রিকে সলভ করার প্রচেষ্টা শুরু করে। কিন্তু এই সময় এই ডেটাগুলো লিক হয়ে যায় এবং সারা বিশ্বে হইচই পড়ে যায়। নিউজপেপার এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটাই বিষয় ছড়িয়ে পড়তে থাকে যে বিজ্ঞানীরা একটি স্টারের চারপাশে এলিয়েন মেগা স্টারের খোঁজ পেয়েছে। কিন্তু বিজ্ঞানীদের কাছে এমন কোনো সঠিক প্রমাণ ছিল না যে এটা কোনো এলিয়েনের কারসাজি। এখন বিজ্ঞানীরা এটাই জানার প্রচেষ্টা করছিল যে এইখানে কি চলছে, কি সত্যি এটা কি কোনো এলিয়েনের কারসাজি না অন্য কিছু। আমরা কি আমাদের প্রথম কসমিক নেভারকে খুঁজে পেয়েছি? এখানে বিভিন্ন বিজ্ঞানী আলাদা আলাদা থিওরি নিয়ে আসে, তার মধ্যে যেমন প্রোটোপ্ল্যানেটারি ডেব্রিস, ক্যাটাস্ট্রফিক কলিশন, সোয়ার্ম অফ কমেটস আর এলিয়েন মেগাস্ট্রাকচার। প্রোটোপ্ল্যানেটারি ডেব্রিস ডিস্কের সাপোর্টারদের অনুসারে এটা কোনো এলিয়েন স্ট্রাকচার নয়, এটা একটি শিশু তারা, যার কারণে এই তারাটির চারপাশে অনেক ধুলোবালি ঘুরে বেড়াচ্ছে, আর এই কারণেই এই তারাটির লাইট এতটা ব্লক হচ্ছে। ক্যাটাস্ট্রফিক কলিশনের অনুসারে এই স্টারের কাছে দুটি প্ল্যানেটের সংঘর্ষের কারণে কসমিক ধুলোর সৃষ্টি হয়েছে, আর এই কারণেই এই তারাটির আলো ব্লক হচ্ছে। সোয়ার্ম অফ কমেটস থিওরির অনুসারে এই স্টারটির চারপাশে হাজারো কমেটসের একটি ঝড় এসেছে, কিন্তু এইসব এক্সপ্লেনেশনের মধ্যে একটি বড় প্রবলেম ছিল। যদি এটা ডাস্টের কারণেই হয়ে থাকে, তাহলে ডাস্ট ওই লাইটের আলোকে অ্যাবজর্ব করে হিট আপ হয়ে ফের সেটাকে রি-ইমিট করবে। কিন্তু বিজ্ঞানের যে ডেটাকে কালেক্ট করেছে সেখানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিছু বিজ্ঞানী এই ঘটনার সাথে এলিয়েন কোনো সম্পৃক্ত নেই এমনটা বলছিলেন, কিন্তু ক্যাপলার মিশন নিয়ে কাজ করা একজন আমেরিকান অ্যাস্ট্রোনমার জেসন রাইট, তার অনুসারে ক্যাপলার টেলিস্কোপের প্রেসিশন এতটাই স্ট্রং যে এটা যে কোনো স্টারের চারপাশে যদি কোনো এলিয়েন মেগা স্ট্রাকচার থাকে তাহলে সেটাকেও সে ডিটেক্ট করতে পারবে। এর জন্যই এই ডেটাকে এরপর সেটি অর্গানাইজেশনের কাছে পাঠানো হয়, যেন তারা এলিয়েনের এই রহস্যের উন্মোচন করতে পারে। এখন সেটি এই স্টারের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করে। অপরদিকে বিজ্ঞানীদের মাথায়ও এই জিনিসটি ঘুরতে থাকে যে এত বড় একটি মেগা স্ট্রাকচার টাইপ 2 কোনো সিভিলাইজেশনই তৈরি করতে সক্ষম। বন্ধুরা, টাইপ 2 সিভিলাইজেশন একটি এমনই সিভিলাইজেশন যারা আমাদের থেকে অনেকটাই অধিক অ্যাডভান্স হবে। আমাদের ইউনিভার্সে যদি এলিয়েন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে অনেক অ্যাডভান্স সিভিলাইজেশন হবে, যেটাকে একজন আমেরিকান অ্যাস্ট্রোনমার নিকোলাই কার্দাশেভ তার কার্দাশেভ স্কেলের অনুসারে কয়েকটি টাইপে বিভক্ত করেন, যার মধ্যে টাইপ 2 সিভিলাইজেশন একটি এলিয়েনের এমন আধুনিক সিভিলাইজেশন হয়ে থাকে যে সভ্যতা তাদের এনার্জির চাহিদাকে পূরণ করার জন্য একটি স্টারের সমস্ত এনার্জিকে ব্যবহার করতে শুরু করে। এই সিভিলাইজেশন একটি স্টারের চারপাশে এমন মেগা স্ট্রাকচার তৈরি করে যে স্ট্রাকচারটি সূর্যের সব এনার্জিকে অ্যাবজর্ব করে নেয়, আর এই মেগা স্ট্রাকচারকে ডাইসন স্ফেয়ার বলা হয়ে থাকে। এখন ভাবুন, এত বড় একটি স্ট্রাকচার তৈরি করতে পারবে সেই সভ্যতা কতটা অ্যাডভান্স হবে। আর এই বিষয়টি বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ ছিল, কারণ ডেভিস স্টারের যতটা আলোকে রহস্যময় স্ট্রাকচার ব্লক করছিল, এতটা আলো ব্লক করতে পারে এমন কোনো অবজেক্ট এলিয়েন দ্বারাই তৈরি করা সম্ভব, আর সেটাও টাইপ 2 সিভিলাইজেশনের এলিয়েন সভ্যতা। কিন্তু বন্ধুরা, এইখানেও বেশ কিছু প্রশ্ন সামনে আসে। মনে করুন, যদি এতটা বড় কোনো মেগা স্ট্রাকচার হয়ে থাকে তাহলে তারা অনেক এনার্জির ব্যবহার করবে, আর তার কারণে অনেকটা হিট প্রডিউসও হবে। কিন্তু বিজ্ঞানীরা এমন কোনো সিগন্যাল পায়নি
কিছু গবেষকের অনুসারে হতে পারে ওইখানে থাকা এলিয়েন সিভিলাইজেশন এই হিট এনার্জিকে অন্য কোনো ডাইরেকশনের দিকে মুভ করে দিচ্ছে, যেন আমরা তাদের উপস্থিতিকে বুঝতে না পারি। কিন্তু বন্ধুরা, যেখানে সবাই এটাকে কোনো এলিয়ানের কাজ মনে করছিল, অপরদিকে সেটি 2017-তে তাদের অবজারভেশন থেকে এমনটাই বলেন এটা কোনো এলিয়েন মেগা স্ট্রাকচার নয়, এটা হচ্ছে এই তারার চারপাশে ঘুরে বেড়ানো স্পেস ডাস্টের কারণে এমনটা হচ্ছে। কিন্তু সেটির কাছে এমন কোনো উত্তর ছিল না যে এই ডাস্ট কোথা থেকে আসলো, এই ডাস্টের উৎস কোথা থেকে, কারণ এটা কোনো শিশু তারাও নয়। আর এই কারণে স্টারটি এখনও রহস্যময় হয়ে রয়ে গেছে যে এই স্টারটির চারপাশে সত্যি কি আছে। এটা কি প্রাকৃতিক কোনো জিনিস, না এটার চারপাশে তৈরি করা আছে এলিয়ানের কোনো মেগা স্ট্রাকচার? যদি সত্যি এটা এলিয়ানের কোনো মেগা স্ট্রাকচার হয়ে থাকে, তাহলে ওইখানে থাকা এলিয়ান কতটা অ্যাডভান্স হবে, আর তারা কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করছে না, এবং তারা কেন লুকিয়ে আছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।